১৯ শতকের ভারতে স্বাধীনতার লড়াইটা কিন্তু শুধু তলোয়ার আর বন্দুকের ছিল না। এর পাশাপাশি একটা নীরব কিন্তু অসম্ভব শক্তিশালী সাংস্কৃতিক বিপ্লবও চলছিল। চলুন আজ আমরা একটু গভীরে যাই আর দেখি কিভাবে গান, কবিতা আর একটা মেলার মাধ্যমেও আস্ত একটা জাতি গড়ে তোলার স্বপ্ন দেখা হয়েছিল। আর প্রশ্নটা ঠিক এখানে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কথা ভাবলেই আমাদের মনে যে ছবিটা ভেসে ওঠে, সেটা কি পুরোটা সত্যি, নাকি এর বাইরেও অন্য কোনো পথের খোঁজ চলছিল? চলুন একবার ১৯ শতকের ভারতে ফিরে যাই। ভাবুন তো, একদিকে ব্রিটিশ শাসনের অসম্ভব চাপ আর অন্যদিকে নতুন চিন্তাভাবনার আলো। এই দুয়ের সংঘাতে সমাজ আর রাজনীতিতে তখন এক বিরাট ওলটপালটের কিন্তু প্রস্তুতি চলছিল। আসল সমস্যাটা ছিল সেই সময়ের বেশিরভাগ রাজনৈতিক সংগঠনই সাধারণ মানুষের থেকে একদম বিচ্ছিন্ন ছিল। তারা দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতিকে না বুঝে শুধু ক্ষমতার রাজনীতি নিয়েই ব্যস্ত ছিল। ফলে এমন একটা পথের দরকার ছিল যা দেশের মাটির সঙ্গে মেশা, যা সত্যিকারের জাতীয় চেতনাকে ভেতর থেকে জাগিয়ে তুলতে পারবে। চৈত্র মেলার ঠিক আগেই প্রতিরোধের দুটো খুব বড় কিন্তু একদমই আলাদা ধারার জন্ম হয়েছিল। চলুন একবার দেখে নেওয়া যাক এই দুটো আন্দোলন ঠিক কেমন ছিল। দেখুন, এখানে আমরা দুটো একদম ভিন্ন ধরনের বিদ্রোহ দেখতে পাচ্ছি। একদিকে সিপাহী বিদ্রোহ, যার নেতৃত্বে ছিল সৈন্য আর অভিজাত শ্রেণী, আর অন্যদিকে ফরাজি আন্দোলন, যেটা ছিল একেবারে প্রান্তিক কৃষকদের শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে একটা ধর্মীয় এবং অর্থনৈতিক লড়াই। লক্ষ্য দুটোই ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু তাদের পথ আর আদর্শ ছিল একেবারে আলাদা। ভাবুন তো একবার, সুদূর ইংল্যান্ডে বসে কার্ল মার্কসের মতো একজন চিন্তাবিদও বুঝেছিলেন যে এটা শুধু কিছু সৈন্যের বিদ্রোহ নয়। তিনি এর গভীরে একটা গোটা জাতির জেগে ওঠার সম্ভাবনা দেখেছিলেন। এই কথাটা কিন্তু বিদ্রোহের গুরুত্বকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। আর এই বিশ্বাসটাই ছিল ফরাজি আন্দোলনের একেবারে মূল শক্তি। দুদু মিয়ার এই একটা ঘোষণায় শোষিত কৃষকদের মনে নতুন করে বিশ্বাস জাগিয়েছিল। এই কথার মাধ্যমে তিনি শুধু জমিদারদের নয়, বরং পুরো ঔপনিবেশিক শোষণ ব্যবস্থার গোড়াতেই আঘাত করেছিলেন। এই সব সশস্ত্র আর কৃষক বিদ্রোহের আবহের মধ্যে বাংলায় কিন্তু একদম নতুন একটা পথের জন্ম হলো, আর সেটাই হলো চৈত্র মেলা, যা এক সম্পূর্ণ অন্য ধরনের জাতীয়তাবাদের কথা বলেছিল। আগের দুটো আন্দোলন ছিল প্রতিরোধের, কিন্তু এই নতুন পথটা ছিল নির্মাণের। এর লক্ষ্য ভাঙা নয়, গড়া। অস্ত্র দিয়ে নয়, বরং আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা আর নিজেদের সংস্কৃতির শক্তিতে একটা জাতিকে ভেতর থেকে গড়ে তোলা। এর শুরুটা হয়েছিল জাতীয় মেলা নামে, যা ছিল রাজনারায়ণ বসুর ভাবনার ফসল। কিন্তু যেহেতু এটা চৈত্র মাসে হতো, তাই মানুষের মুখে মুখে এর নাম হয়ে যায় চৈত্র মেলা। পরে যখন এর উদ্দেশ্য আরও স্পষ্ট হল, তখন এর আনুষ্ঠানিক নাম দেওয়া হল হিন্দু মেলা। এই নামের অর্থটা কি তা আমরা একটু পরে বুঝব। এটা আসলে শুধু একটা মেলা ছিল না, এটা ছিল একটা গোটা জাতির নির্মাণের নীলনকশা। শিক্ষা, সমাজ, শিল্প, স্বাস্থ্য সবকিছুকে এক সুতোয় গেঁথে এর চূড়ান্ত লক্ষ্য ছিল একটাই: ভারতের পূর্ণ স্বাধীনতা। মেলার উদ্দেশ্য যে কতটা পরিষ্কার ছিল তা বোঝা যায় সম্পাদক গণেন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলোতেই। তিনি সাফ বলছেন, এটা কোনো ধর্মীয় বা নিছক বিনোদনের অনুষ্ঠান ছিল না। এর একমাত্র উদ্দেশ্য ছিল দেশ এবং দেশের মানুষের উন্নতি। এখন একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, হিন্দু মেলা, এই নামটা কেন? এই নামটা কি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বলছে? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক, কিন্তু এর উত্তর পেতে হলে আমাদের ১০০-১৫০ বছর পিছিয়ে ১৯ শতকের প্রেক্ষাপটটা বুঝতে হবে। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ১৯ শতকে হিন্দু শব্দটার মানে আজকের মতো ছিল না। তখন হিন্দু আর জাতীয় এই দুটো শব্দ প্রায় একই অর্থে ব্যবহার করা হতো। এটা কোনো ধর্মীয় পরিচয় ছিল না, ছিল একটা ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়। সেই কারণেই ব্রাহ্ম সমাজের সদস্যরাও নিজেদেরকে এই বৃহত্তর পরিচয়েরই অংশ বলে মনে করতেন। আর এ প্রমাণ কিন্তু ছড়িয়ে আছে সব জায়গায়। মেলার উদ্বোধনী সঙ্গীতটা দেখুন, মিলে সবে ভারত সন্তান। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের কথা নেই, ভারত সন্তানের কথা বলা হয়েছে।
কৃষক, শিল্পী, নারী, পুরুষ, সমাজের সব স্তরের মানুষকে নিয়ে চলারই চেষ্টাই তো প্রমাণ করে যে দৃষ্টিভঙ্গি ছিল সত্যি অন্তর্ভুক্তিমূলক এবং সর্বভারতীয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ১৯ শতকের ভারতে স্বাধীনতার আকাঙ্ক্ষাটা বিভিন্ন পথে বইছিল। এবার চলুন এই ভিন্ন ধারাগুলোকে একবার পাশাপাশি রেখে দেখি। আমরা যদি সময়ের দিকে তাকাই তাহলে প্রতিরোধের এই বিবর্তনটা খুব পরিষ্কারভাবে দেখতে পাই। প্রথমে কৃষক আন্দোলন, তারপর এক ব্যাপক সামরিক বিদ্রোহ এবং সবশেষে এক নীরব কিন্তু গভীর সাংস্কৃতিক জাগরণ। প্রতিটি তার নিজের সময়ের প্রেক্ষাপটে এক একটা অত্যন্ত জরুরি পদক্ষেপ ছিল। তাহলে দেখুন, কোনো একটা পথকে কিন্তু একমাত্র সঠিক বলা যায় না। সামরিক বিদ্রোহ, কৃষক আন্দোলন বা সাংস্কৃতিক জাগরণ এগুলো ছিল ভিন্ন ভিন্ন নদীর স্রোতের মতো, কিন্তু সবকটি এসে মিশেছিল স্বাধীনতার এক মহাসাগরে। প্রত্যেকটা ধারাই ভারতকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। সশস্ত্র সংগ্রাম, গণ আন্দোলন আর সাংস্কৃতিক নির্মাণ, এই তিনটে পথের মধ্যে কোনটা আজকের ভারতকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে মনে হয়? প্রত্যেকটারই অবদান অনস্বীকার্য, কিন্তু কোনটার উত্তরাধিকার সবচেয়ে গভীর? উত্তরটা হয়তো এক একজনের কাছে